এটি নিউজ দেখছেন বেলা ১২টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সপ্তম দিনের মতো সর্বাত্মক আন্দোলন চলছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম সব বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অধিকাংশ ভবনই তালা দেয়া, যেগুলো খোলা আছে সেগুলো অনেকটা জনশূন্য। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী যারা উপস্থিত আছেন তারা কেউই কোনো কাজ করছেন না। ফলে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে শিক্ষার্থী ও সুবিধা নিতে আসা শিক্ষার্থীদের। বলে এসেছেন এর আগেও যে এই প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের সাধারণ সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা ক্লাস, পরীক্ষা এবং অন্য দাপ্তরিক কাজ বন্ধ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এছাড়া ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিছু কর্মসূচি পালনের পর ৪ জুন অর্থ দিবস কর্মবিরতি পালন করেন তারা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যান তারা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সপ্তম দিনের মতো সর্বাত্মক আন্দোলন চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানবো তার সঙ্গে যুক্ত হয়ে। সাদিয়া, এখনকার কর্মসূচি কি চলছে? আজকে নতুন কোনো কর্মসূচি নেই, তবে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের মূল ফটকে এখানে শিক্ষকরা প্রতিদিনই জমায়েত হচ্ছেন এবং তারা তাদের বক্তব্যগুলো জানাচ্ছেন এবং তাদের দাবি দেওয়ার কথাগুলো জানাচ্ছেন। সে জায়গা থেকে আজকেও তারা এখানে অবস্থান নিয়েছেন কিছুক্ষণ। আপনি জানেন যে ঘণ্টাখানেকের মতো তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির কথাগুলো জানান এবং আজকেও সেই অনুযায়ী তারা এখানে এসেছেন। এবং আপনাকে জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সেখানে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছিলেন। তারা সেখান থেকে তাদের দাবির কথা জানাচ্ছিলেন যে তারা যদি এই যে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিম সেটি বাতিলের দাবি সহ তারা বারবারই বলছিলেন যে তাদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য। এবং আপনি জানেন যে শিক্ষকদের যে ৩ দাবি সেই দাবির মধ্যেও এটি রয়েছে এবং একই সাথে তারা সুপার গ্রেডে অন্তর্ভুক্তি করার জন্য তাদের দাবির কথা জানিয়ে আসছে। তো ৩টি দাবির প্রেক্ষিতে তাদের যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি ১ তারিখ থেকে শুরু হয়েছে এবং ১ জুলাই থেকে আজকে আপনি জানেন যে ১ সপ্তাহ পেরিয়ে গেল এবং এই ১ সপ্তাহের মধ্যে এই পূর্ণ কর্মবিরতির মধ্যে কোনো রকম ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা তাদের দাবির কথা বারবারই বলে আসছেন। এরই মাঝে সরকারের পক্ষ থেকে এক ধরনের আলোচনার কথা উঠেছিল, বৈঠকের কথা উঠেছিল ২ মন্ত্রীর সাথে, কিন্তু সেই বৈঠকটি হয়নি এবং পরবর্তীতে এখন পর্যন্ত কোনো বৈঠকের কোনো সম্ভাবনা বা কোনো সে ধরনের কোনো খবর এখন পর্যন্ত আসেনি। তবে শিক্ষকরা বলছেন যে তারা তাদের এই যে কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে বা তাদের আন্দোলনের যে আসলে দাবি সেটি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নিচ্ছে। আপনি জানেন যে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিম সেটি অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং সেই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সেই প্রজ্ঞাপনের পর থেকে শিক্ষকরা তাদের এই যে কর্মবিরতি থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো আন্দোলন চালিয়ে আসছিলেন এবং ১ তারিখ থেকে তারা ঘোষণা দেন যে তারা তাদের কর্মবিরতি পালন শুরু করবেন। তো
শিক্ষক সহ শুরু করে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে যে তাদের শিক্ষা জীবন আসলে কোন দিকে যেতে যাচ্ছে। কারণ শিক্ষার্থীরা যেহেতু ক্লাস পরীক্ষা কোনোতে অংশগ্রহণ করতে পারছেন না, সব কিছু বন্ধ রয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো বন্ধ রয়েছে, তাই তাদের কোনো পড়াশোনার যে প্রস্তুতির জায়গাগুলো সেটি তারা চেষ্টা চালিয়ে যেতে পারছেন না। তো সব মিলে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের অচলাবস্থা আছে। শিক্ষার্থীরা চান যে শিক্ষকদের দাবি যৌক্তিক হলে সেটি মেনে নেওয়া হোক এবং তাদের যে ক্লাস পরীক্ষা থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক শিক্ষা জীবন সেটি যাতে অব্যাহত রাখা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিয়া আফরোজ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা জানছিলাম, আমরা এই বিষয়ে জানার জন্য এখন চলে যাব ময়মনসিংহে। সেখানেও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, শিক্ষক সমিতির পক্ষ থেকে পরবর্তী কি কর্মসূচি দেওয়ার আশ্বাস বা তারা কি বলছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরবর্তীতে কি কর্মসূচিগুলো চালিয়ে যাবেন? যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা এখানে সকাল থেকে অবস্থান করে দেখেছি যে তিনটি ভাগে কিন্তু এখানে আন্দোলন হচ্ছে। শিক্ষক কর্মচারীরা, শিক্ষকরা এক পাশে, আর আমি যেখানে রয়েছে এখানে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে তারা এখানে আন্দোলন করছে। আমার ওই পাশেই যারা কর্মকর্তা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তারা আন্দোলন করছেন। আমরা এখানকার যারা আন্দোলনকারী কর্মচারী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরকারি চাকরিজীবীদের জন্য এক ধরনের পেনশন, আর তাদের জন্য আরেক ধরনের পেনশন, সরকারি কর্মকর্তাদের বাইরে রেখে তাদের যে বর্তমান যে প্রত্যয় স্কিমের আওতায় যে আনা হচ্ছে, এটি কিন্তু তাদের জন্য ভবিষ্যতে এক ধরনের তারা দুশ্চিন্তায় ভুগছে। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে আসলে এটি যদি কার্যকর থাকে তাহলে ভবিষ্যতে মেধাবী কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে, যার ফলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই যে বর্তমান যে প্রত্যয় স্কিম, সেখানে কিন্তু নতুনরা এককালীন আর্থিক সুবিধা পাবেন কিনা সেটি কিন্তু স্পষ্ট নয়। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, অবসরকালীন যে ভাতার বিষয় রয়েছে সেটি কিন্তু এখানে নিশ্চিত নয়। মেধাবীরা তারা আমাদেরকে বলছেন যে এইরকম যে যদি বৈষম্য থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেবে এবং নতুন প্রজন্মের যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই যে আন্দোলনরত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার বিষয়ে সর্বশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের যে চলমান আন্দোলন কর্মসূচি সেই বিষয়ে জানছিলাম। চলে যাব বরিশালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের অবিরাম কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, যেহেতু সব কার্যক্রম বন্ধ রয়েছে সেহেতু তো একরকমের ভোগান্তি হচ্ছেই, তাছাড়া শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে আমাদের সর্বশেষ কি তথ্য জানাতে পারেন সেখান থেকে? শিক্ষকদের কর্মবিরতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, আমাদেরকে সেখান থেকে কি জানাতে পারেন? হুমায়ুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেহেতু সব রকমের একাডেমিক কার্যক্রম বন্ধ, সেক্ষেত্রে ভোগান্তি সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবর আমরা জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা অবিরাম কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তাদের দাবি পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে। আমি রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক ভবনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষকরা কর্মবিরতি পালন করে তারা এখানে অবস্থান নিচ্ছে এবং এই কর্মবিরতির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং আমরা বলবো যে এই বিশ্ববিদ্যালয়ে এখন অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের পাশাপাশি ছাত্ররা আন্দোলন করছে। এ কারণে
সব দিক নিয়ে আমরা অসলবতা সৃষ্টি হয়েছে আমরা বলতে পারবো, কারণ শিক্ষক নেতৃবৃন্দ বলছেন যে তাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত তারা এই যে ঘরে ফিরে যাবে না, আন্দোলন তারা চলবে। আমি এই শিক্ষকের আন্দোলন প্রসঙ্গে এবং আন্দোলন কতদিন চলবে এবং আন্দোলনের যে অবস্থা এ বিষয়ে আমি শিক্ষক সমিতির সভাপতি রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের, আমি তার সাথে কথা বলবো। আসলে আপনাদের আন্দোলনের কি অবস্থা, এখন আপনারা কি করবেন? আমাদের আন্দোলন চলছে এবং অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। যেদিন যখন যে মুহূর্তে সরকার আমাদের দাবি মেনে নিবে আমাদের তখন থেকে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। ধন্যবাদ। শিক্ষক যে সভাপতি তিনি বললেন যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, কারণ তারা চাচ্ছে যে পূর্বের ন্যায় পেনশন বা চাকরি জীবনের শেষ পর্যায়ে তারা একত্রে পেনশন পাবে, এটাই স্বাভাবিক নিয়ম, এই নিয়মই তারা চাচ্ছে। কিন্তু তাদের যে সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে যে পেনশন স্কিম, এই পেনশন স্কিমের আওতায় তারা আসলে যেতে চাচ্ছে না। তারা বলছে যে তাদের যে পূর্বাবস্থা তারা থাকবে, কারণ চাকরি জীবনের পরে সবাই শেষ পর্যায়ে যে তারা যে টাকাটা পেয়ে থাকে সেটাই তাদের জীবনের শেষ ভরসা, কিন্তু সেটি তারা হারাতে চাচ্ছে না। এ কারণে এই শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর অপরদিকে কোটা প্রথা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকাল আন্দোলন চলছে। এইমাত্র শিক্ষার্থীরা তারা মিছিল সহকারে বিভিন্ন হল থেকে তারা ফিরে এসে বরিশাল ঢাকা যে মহাসড়ক কুয়াকাটা এই সড়কটি বন্ধ করে দিয়েছে। এই ছিল আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির যুক্ত হয়েছেন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কর্মবিরতির সবশেষ আমরা জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিল, এর আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, এখন নতুন করে কি তথ্য জানাবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা আসলে তাদের অবরোধ কর্মসূচি নিয়ে কি বলছে? কবিতা, আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু একই পরিবেশ পরিস্থিতি দেখছি যে মহাসড়ক অবরোধ করে যে আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীরা করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা দেখছি কিন্তু বিশেষ করে আবার একটু প্রথমে পিছনে দেখায় শিক্ষার্থীদের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে সড়কের মহাসড়কের অবস্থান নিয়ে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, প্লে কার্ড নিয়ে তারা দাঁড়িয়েছেন। আর পাশাপাশি যদি বিপরীত দিকে, যদিও আমরা দেখাতে পারছি না ক্যামেরা, আমার পিছনেই কিন্তু রয়েছে এই মহাসড়কের দীর্ঘ গাড়ির সারি, ইতিমধ্যে সেটা কিন্তু কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। অনেকে দেখছি আমরা যে ভোগান্তি এই অংশটুকু পাড়ি দিচ্ছেন তারা। এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের মাধ্যমে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি, আজকে সকাল 11টার পর থেকে কিন্তু কর্মসূচি তারা শুরু করেছে মহাসড়কে, দুপুর 1টা পর্যন্ত চলার কথা। আমাদের সাথে আন্দোলনরত এক শিক্ষার্থী আছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো তাদের দাবি দাওয়াগুলো কি এবং পরবর্তীতে তারা কি কর্মসূচির দিকে আগাচ্ছেন, এইগুলো একটু জানার চেষ্টা করবো আপনার মাধ্যমে। জি, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিনতে জিগার ফারিনা, জাহাঙ্গীরনগর আইবিএ 50তম আবর্তন। আজকে আমরা এখানে জমায়েত হওয়ার একটাই কারণ, আমাদের যে 2018 সালের পরিপত্র ছিল যেটা কোটার বিরুদ্ধে ছিল, কোটা প্রথার বিরুদ্ধে ছিল। আমি বলবো না আমরা কোটা বাতিল চাই কখনো, কোটা কাদের জন্য দরকার, যেমনটা আমাদের সংবিধানে বলা আছে 28-এর 4 নম্বর এবং 29-এর 1 নম্বর সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে বৈষম্য এবং অনগ্রসর জাতিকে ওঠানোর জন্য কোটা। আজকে 53 বছর পরে যখন মুক্তিযোদ্ধারা যে যার জায়গায় স্ট্যাবলিশ হয়ে গেছে, তখন কেন আমাদের তাদেরকে অধিকাংশ কোটা বা লভ্যাংশ কোটা দিতে হবে? সেটার জন্যই আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবির মধ্যে আপনারা দেখবেন 18 পরিপত্র বহাল ছাড়াও আমরা নবম থেকে 20তম গ্রেডের যেই গ্রেডের চাকরির ক্ষেত্রেও যে সেইগুলো সহ আমরা সবকিছু ইনক্লুড করে বলতে চাই, এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা, এটা কোনোভাবেও কোনো সমতার কথা বলে না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন বা মুক্তিযোদ্ধারা বলেন, তাদের চেতনা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানিদের এই লভ্যাংশ কোটাকে দমন করার জন্য। সেই জায়গা থেকে সেই দেশে দাঁড়িয়ে আজকে কিভাবে এই দেশ সিদ্ধান্ত দেয় যে 30%-এর মতো একটা বড় অংশ আমরা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে দিব? আমরা কোনোভাবেও বলছি না কোটা বাতিল চাই, আমরা চাই শুধু সংস্কারটা। আমাদের পরবর্তী কর্মসূচিটা আসলে আজকে সরকারই নির্ধারণ করে দেবে, কারণ তারা যতদিন না এই রায়কে স্থগিত রাখছে ততদিন আমাদেরকে রাজপথে থাকা আমাদের একান্ত দায়িত্ব বা কর্তব্য বলে আমরা মনে করি। একটা বিষয় হচ্ছে যে এই যে মহাসড়কে অবস্থান নিয়েছেন, দীর্ঘ গাড়ির সারি, ভোগান্তি হচ্ছে মানুষের, সেই জায়গাটা কি আপনারা ভাবছেন কি? জনজীবনে যেই ভোগান্তি, সেটা কিন্তু আজকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রেই অনেক বেশি, কিন্তু কারা সোচ্চার হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীরা, পাশাপাশি টিচাররাও সোচ্চার হচ্ছে তাদের এই জনদুর্ভোগ নিয়ে। তাই বিভিন্ন মহল থেকেই কিন্তু দুর্ভোগ আসছে, কিন্তু আমরা যদি এক হয়ে যে কোনো একটা আন্দোলনের পথ ধরে প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি ঘোষণা দিয়েছেন যে এই আন্দোলনের কোনো ভিত্তিকতা নেই, আর এটা যদি বাতিল করা, নারীরাও তো এটা নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমাদের অনেক
আমরা অনেক বেশি লজ্জিত, কারণ এই প্রধানমন্ত্রী কিন্তু 2018 সালে আমাদের এই পরিপত্রকে বহাল রেখে আমাদের মানে কোটা প্রথাকে বাতিল করে পরিপত্রটাকে বহাল রেখে কিন্তু সে রায় দিয়েছিলেন, এবং রাষ্ট্রপক্ষ কিন্তু এবার আমাদের হয়ে মানে রিটটা জারি করেছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সরকার আমাদের পক্ষে আছে, রাষ্ট্রপক্ষ আমাদের পক্ষে আছে, শুধুমাত্র আইনের কিছু ফাঁকফোকরের কারণে আজকে আমাদের এই দুর্ভোগ, এবং সেটা আমরা ইনশাআল্লাহ দ্রুত পেরিয়ে আসবো। ধন্যবাদ কবিতা। আপনি শুনছিলেন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই যুক্তি সহকারে তারা তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন দ্রুত সমস্যার সমাধান হবে, যাতে করে শিক্ষার পরিবেশ বজায় থাকবে, এবং তারা শ্রেণীকক্ষে আসলে ফিরে যেতে চাচ্ছেন এই দাবি দেওয়া সমাধানের মধ্য দিয়ে। এই ছিল এখানকার সর্বশেষ। কবিতা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাকিল আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। কোটা বাতিলের দাবিতে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। নতুন শিক্ষাক্রমে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নতুন বিড়ম্বনা ছাত্র শিক্ষক অনুপাত। একই সঙ্গে নতুন পদ্ধতি নিয়ে ধোঁয়াশায় হিমশিম খাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। অভিযোগ করছে পরীক্ষার পদ্ধতিগত কারণে ব্যয় বাড়ারও। শিক্ষা গবেষকরা বলছেন মানসম্মত শিক্ষার সুফল নিতে হলে পর্যাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি মানসম্মত শিক্ষকও প্রয়োজন। পরিবর্তন প্রয়োজন, তাই আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে চলা শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার্থীরা বসেছেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে। এতদিন পরীক্ষা মানেই ছিল একই বেঞ্চে 1, 2 বা 3 জন বসা, কারো খাতা না দেখা, কোনো কথা না বলা। তবে প্রচলিত ধারণা পাল্টে এবারে অভিন্ন প্রশ্নে দেশের প্রায় 34,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। এনসিটিবির অধীনে থাকা সারা দেশের প্রায় 1 কোটি শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে। রাইমিং ওয়ার্ডসটা শুধু ধরতে পারি, এখানে রাইমিং প্যাটার্নস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন রাতে সেই বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাচ্ছেন শিক্ষকরা, পাচ্ছেন প্রশ্ন। রাজধানীর ভালো স্কুলগুলোতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আগে শিক্ষকরা নিজেদের বোঝার ব্যবস্থা করেছেন নতুন নিয়ম। তবে রাজধানীর অন্যান্য স্কুল সহ মফস্বলের শিক্ষকদের পরিস্থিতিটা কি, তা প্রশ্নই বটে। আমাদের বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত, এটার জন্য এটা বাস্তবসম্মত না। এটাকে সত্যিকার অর্থে সাস্টেইন করতে হলে আমাদের শিক্ষকদের সংখ্যা এখন যা আছে তার ডাবল বাড়াতে হবে। তাদের বেতন কাঠামোকে উন্নীত করতে হবে, বিকজ ওনার ওয়ার্ক আওয়ার আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। শিক্ষকগুলো ওই প্যাটার্নের ভিতর দিক দিয়ে আসে নাই, শিক্ষার্থীরা এই প্যাটার্নে নতুন এসছে। ভালোভাবে আরও স্টাডি করে ব্যবস্থাটিকে আমাদের উপযোগী করা, আমাদেরকে ব্যবস্থার উপযোগী করা, এই দুইটা কাজ একসঙ্গে চালাতে হবে, তখন গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাওয়ার সত্যতা মিললেও তাতে বাড়তি সুবিধা পাওয়া যাবে না বলছে কর্তৃপক্ষ। তবে বিদ্যালয়ে বইয়ে যা শিখছে পরীক্ষায় তার প্রতিফলন দেখতে চান অভিভাবকরা। বলছেন নতুন পাঠদান প্রক্রিয়ায় যেখানে ধোঁয়াশা, সেখানে মরার উপর খড়াঘা হয়েছে এ মূল্যায়ন। আমরা আগের দিনও জিজ্ঞেস করেছি স্যারদের, স্যার কিভাবে, স্যার ফোন করেও জিজ্ঞেস করেছি যে স্যার প্রশ্নটা কিভাবে আসবে। স্যার বলছে আমরা নিজেরাও জানি না। বইয়ে আমাদেরকে টিচাররা বাচ্চাদেরকে যে পড়াইছে এই 6টা মাস, ওই পড়ানোর সাথে এরকম কিছু মিল নেই। আগামীতে কিন্তু সবাই এটা বুঝবে, কিন্তু যারা এই বাচ্চারা 2-4টা বছর যে চলে যাবে, তাদের এই যে গ্যাপটা আগামীতে পূরণ কিভাবে হবে। নতুন শিক্ষাক্রমে খাপ খাওয়াতে প্রয়োজন সময়, তবে সে সময় ঘাটতি নিয়ে বেড়ে ওঠাদের জন্য পরিকল্পনা স্পষ্ট করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নতুন সিস্টেম ঘাটতি থাকবে, এটা আমিও বলতেছি। এটাকে মিনিমাইজ করার জন্য, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কি প্ল্যানটা কোথায়? এই ধরনের শিক্ষা ব্যবস্থা বোঝার জন্য যে শিক্ষক দরকার, তারা আসলে কি আমরা তাদেরকে প্রমোট করতে পারতেছি কিনা আমাদের সিস্টেমে। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে এবারে জানাবো। উত্তরের জনপদ কুড়িগ্রামে ফুঁসে উঠছে ব্রহ্মপুত্র, দুধকুমার আর ধরলা। পানির নিচে রাস্তাঘাট, বসতভিটা ও আবাদি জমি। অনেক পরিবারের আশ্রয় ঘরের মাচায়, ভেলায় ও নৌকায়। চরম দুর্ভোগে বন্যা কবলিত লাখো মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের প্রতিবেদনে দেখব বিস্তারিত। ব্রহ্মপুত্রের ঝুলকার চরের বাসিন্দা খোদেজা বেগম। ঘরের ভেতর বুক সমান বন্যার পানি, বাইরেও থই থই পানি। 2 শিশু সন্তান নিয়ে কোথায় যাবেন খোদেজা? স্বামী কাজের জন্য গেছেন কুড়িগ্রামের বাইরে। আশ্রয়ের খোঁজে সন্তানদের নিয়ে ভেলায় করে চলেছেন এই মা। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি এখন অনেকটা অপরিবর্তিত। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 1.25 লাখ মানুষ। জেলার নদ নদী তীরবর্তী 44টি ইউনিয়নের প্রায় 3 শতাধিক গ্রাম বন্যার পানিতে ভাসছে। সড়কে চলছে নৌকা, ঘরবাড়ি, কাঁচা পাকা সড়ক,
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ক্ষেত পানির নিচে। অধিকাংশ পরিবারে 7 দিন ধরে চুলা জ্বলছে না। পানি বাড়ি ঘরে এরকম ডুবে গেছে, আমার ঘরে ভাত রান্না করে খামু এইরকম ব্যবস্থা আমাদের নেই। নাও ছাড়া কোনো বুদ্ধি নাই, এই ঘর থেকে বেরাইলে পানি। চরম দুর্ভোগে থাকা এইসব বানভাসী মানুষের কাছে চাল, শুকনো খাবার ও নগদ টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে জেলা ও উপজেলা প্রশাসন। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, এটার জন্য সবসময় আমরা খোঁজখবর রাখছি। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকটও প্রকট। ইউসুফ আলমগীর, এটিএন নিউজ, কুড়িগ্রাম। ফেনীতে বন্যার পানি সরে গেলেও এখনো মেরামত শুরু হয়নি বাঁধের ভাঙা অংশগুলো। ফলে বৃষ্টি হলেই নতুন করে প্লাবিত হওয়ার আতঙ্কে রয়েছেন ফুলগাজী ও পরশুরামের বাসিন্দারা। পরশুরামের শালধর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। আমরা তার কাছ থেকে জেনে নেব। গত কয়েকদিন আগে ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর যে রক্ষাবাঁধ ছিল, সেই রক্ষাবাঁধের প্রায় 10টি পয়েন্টে ভাঙন দেখা দেয় এবং সেই ভাঙন দিয়ে অনবরত পানি ঢুকে কিন্তু এখানকার ফুলগাজী এবং পরশুরাম উপজেলার প্রায় 10টি গ্রাম প্লাবিত হয় এবং 10টি গ্রামের মধ্যে প্রায় 4000 পরিবার কিন্তু পানিবন্দী ছিল এবং অসংখ্য কৃষকের ক্ষতি হয়েছে, মাছের ক্ষতি হয়েছে এবং এখানকার সড়কের ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শালদর যে ভাঙনটি, এটি মুহুরী নদীর যে নদী রক্ষাবাঁধ, সেই নদী রক্ষাবাঁধের পাড়েই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভাঙন, সেই ভাঙন কিন্তু আসলে এখন পর্যন্ত মেরামত শুরু হয়নি, যে কারণে এখানকার স্থানীয়রা বলছেন যে আবার যদি বৃষ্টিপাত হয়, সেখানে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয়, তখন সেক্ষেত্রে আবারও নদীর পানি ফুলে উঠে এখানকার লোকালয়ে আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমরা দেখেছি যে বেশ কয়েকটি জিও ব্যাগ এ পাড়ে এনে রেখেছে, বাট এখন পর্যন্ত তারা কিন্তু সে কাজ শুরু করেনি। তারা বলছেন যে এখানকার বাঁধ মেরামতের বরাদ্দ যে বিষয় রয়েছে, বরাদ্দ এলেই তারা বাঁধ মেরামত করবেন। এখানে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি এখানে মাছের ক্ষতি হয়েছে এবং এখানকার যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে, সেই বেশ কয়েকটি সড়ক আমরা ভাঙা অবস্থায় দেখেছি। পরশুরাম এবং ফুলগাজী উপজেলার যে লোকালয়ে যে প্লাবিত হয়েছিল, সে প্লাবনের পানি কিন্তু নেমে গিয়েছে এবং এখানকার ক্ষতচিহ্নগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। অন্য প্রসঙ্গ, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম, কিন্তু এই যে কম, এই কমের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনগুলোর বাইরে ডেঙ্গু টেস্ট করানোর সুযোগ খুবই কম, তাই আগ্রহও কম। চিকিৎসা সেবাতেও দীর্ঘসূত্রিতা। ডেঙ্গুর পিক টাইমে ঢাকার বাইরের চিকিৎসা সেবা কি উন্নত করা সম্ভব হয়েছে? খোঁজ নিয়েছেন নাজিয়া আফরিন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য বলছে, গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 12,000-এর বেশি, মৃত্যু হয় 73 জনের। আর এবছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 4,000, মারা গেছেন 46 জন। চলতি বছর ঢাকার বাইরে 85% রোগী 3 বিভাগে। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কম সিলেটে। শহর কেন্দ্রিক রোগ নেই, আমরা যেমন রাজধানী মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, ঢাকার রোগী তুলনামূলক কম হলেও দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে। সারা দেশ থেকে রোগী আসতেছে। তবে ডেঙ্গু কিন্তু এখন শহর কেন্দ্রিক রোগ নেই। অনেকে এমনও বলেছে আমার ডেঙ্গু হয়েছে, ডাক্তার বলেই আমাকে চিকিৎসা দিয়েছে, ভালো হচ্ছে না, যখন সুস্থ হচ্ছে না পরীক্ষা হলো ডেঙ্গু, ততক্ষণ এসে দেরি করে, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ঢাকার ভর্তি রোগীর সংখ্যাই এখনো বেশি, তবে রাজধানীর বাইরে রোগীর চাপ বাড়লে ঢাকায় আসা রোগীর সংখ্যাও বেশি হবে। ডেঙ্গু পেশেন্টগুলোকে আমরা আলাদা করে রাখবো, সেভাবে আমরা একটা ওয়ার্ড ডেজিগনেট করেছি। এটাতেও যদি সাফিসিয়েন্ট না হয়, আমরা প্রত্যেকটা ইউনিটের সাথে হয়তো একটা ইউনিটের একটা রুমকে আমরা ডেঙ্গুর জন্য ডেডিকেটেড রাখবো। ডেঙ্গু রোগের চিকিৎসা উপজেলা পর্যায়ে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে ঢাকামুখী রোগীর চাপ কমানো যাবে না। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতালও আছে, সেখানে পর্যাপ্ত জনবল নেই। কমিউনিটি ক্লিনিকগুলোতে যেখানে যেখানে গত বছর ডেঙ্গি টেস্টের ব্যবস্থা ছিল উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে কিন্তু রোগীরা খুব ঢাকায় আসেওনি, মৃত্যুর সংখ্যাও কম। অধিকাংশ জায়গায় ছিল না, তারা টেস্ট না করার কারণে তারা তো বুঝতে পারেনি বা বুঝলেও তারা গুরুত্ব দেয়নি যে ডেঙ্গু হচ্ছে, তারা কাজকর্ম করে গেছে। ডিস্ট্রিক্ট সদর হাসপাতাল চিন্তা করেন, ওখানে একজন মাত্র সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, তো তাকে এমনিতেই প্রত্যেক দিন যে সমস্যা পড়তে হয়, আবার যদি উনি ডেঙ্গু রোগী নিয়ে তাহলে তো 24 ঘন্টা হাসপাতালেই থাকতে হবে, তো উনি সুতরাং দায়িত্ব নিতে চান না। উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকবেন, কোন রোগীটাকে রেফার করে তার হায়ার সেন্টারে পাঠাতে হবে,
কোন রোগীটাকে মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হবে একটি ভালো রেফারেল সিস্টেমও আমরা এস্টাবলিশ করেছি। এর আগে প্রয়োজন ডেঙ্গু টেস্টের সংখ্যা বাড়ানো। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাইরে ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন যেহেতু ডেঙ্গুর মনসুন, যদি সে অসুস্থ হয়, যদি তার মনে হয়, চিকিৎসকের দায়িত্ব হবে তাকে ডেঙ্গু টেস্টে করিয়ে নেওয়া। মৃত্যুর যে হার এখনো কিন্তু রোগী কিছুটা কম এখনো পর্যন্ত, কিন্তু মৃত্যুর হার কিন্তু সর্বোচ্চ রোগী অনুপাতে। ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ সহ 4টি মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব এবং বরিশালে বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সদস্য সচিব করা হয়েছে। সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় দেশকে সোনার বাংলা করতে হবে বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে বেসরকারি খাতকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শ সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের পক্ষ থেকে জাতিসংঘের পরিচয়পত্র তুলে দেওয়া হয় এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে। এই সংস্থার সিনিয়র উপদেষ্টা হিসেবেও তাকে মনোনীত করা হয়। শনিবার বিকেলে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই নতুন পদের বলে জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোতে ভিআইপি মর্যাদা পাবেন ডক্টর মাহফুজুর রহমান। আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশকে যাতে একটা তার অভিষ্ট লক্ষ্যে উন্নত দেশ, মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমাদের সব মহল থেকে সবার থেকে কন্ট্রিবিউশন দরকার আছে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকার একা কিছু করতে পারবে না, আমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে। আমাদের হয়তো এখন পার ক্যাপিটা ইনকাম 3000 মার্কিন ডলার, সেটা $6000 উন্নীত করতে হবে 2030 সালের মধ্যে। গণমাধ্যমের জন্য রাষ্ট্রের প্রণোদনা ও নীতি সহায়তা দাবি করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃষিসহ নানা ক্ষেত্রে মূল্যস্ফীতি কমাতে হবে। যে মধ্যমায়ের দেশ থেকে যদি আমরা মোকাবেলা করে যেতে চাই, সেখানে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমরা দেখা যাবে যে আমরা অনেক ধরনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলোতে বিশ্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা প্যাটেন্ট কস্ট, ওষুধের দামের ক্ষেত্রে আমাদের মূল্য বৃদ্ধি করতে পারে। আমাদের যেখানে ঋণ সহায়তার ক্ষেত্রে সেই ঋণ সহায়তার ক্ষেত্রে আমাদের নানা রকমভাবে আমরা সহায়তা কমে যেতে পারে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যেরকম জিএসপি সুবিধা বা অন্যান্য সুবিধাগুলির কথা বলা হচ্ছে, সেখান থেকে আমরা কমে যেতে পারে। সুতরাং সেই কারণে আমাদেরকে মধ্যমায়ের দেশ, আমরা যে গ্র্যাজুয়েশনের কথা বলছি, সেটার জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা সেটার জন্য প্রস্তুত কিনা। এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অনুষ্ঠানে বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের উপর জোর দিয়ে অর্থনৈতিক অগ্রগতি আনতে হবে। ইতিবাচক সমালোচনা করে দেশকে এগিয়ে নেবার পরামর্শ তার। আমরা সবসময় সরকারের উপরে নির্ভর করে থাকবো। সরকার তো করতেইছে, কিন্তু সরকারের তো লিমিটেশন আছে। আমরা যদি সবাই মিলে, আমরা ব্যবসায়ীরা সবাই মিলে যদি আগায় না আসি, তাহলে আমরা তো দেশ উন্নতি করতে পারবো না দেশের। তা সুতরাং সবাইকে আমার রিকোয়েস্ট, আজকে যারা আছেন এবং শুধু আপনারা না, আজকে যারা মিডিয়াতে যারা দেখতেছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আসেন আমরা সবাই মিলে একত্রিতভাবে কাজ করি, নিজেদের মধ্যে নিজেদের গীবত না গায়ে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে হাতে হাত দিয়ে কাজ করে এই দেশটাকে গড়ে তুলি। যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা বাংলা করছি, কিন্তু সোনাটা এখনো উজ্জ্বল হয়ে গেছে, সোনার বাংলাটা করতে পারিনি। তো আমাদের কাজ করে এই দেশটাকে সোনার বাংলা তৈরি করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আমরা বেলা 12টা নিউজ আওয়ারে আছি, একটা বিরতির সময় হলো, ফিরছি, সাথেই থাকুন।
সভাপতি মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সভাপতি। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি চলমান রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এখনকার কি আপডেট আছে আপনার কাছে? আর কবিতা, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে, প্রত্যয় যে স্কিমটা রয়েছে তাদের জন্য, আসলে সেইটার বাতিলের দাবিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সিনেট ভবনের সামনেই অবস্থান কর্মসূচি নিয়েছিলেন। কিছুক্ষণ আগে সেই অবস্থান কর্মসূচি শেষ হলো তাদের আজকের মতো। তারা আবার আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা যুক্ত হবেন বেলা 11টা থেকে। এবং একই সাথে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সাথে আমরা দেখেছি যে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কিন্তু এই ক্যাম্পাসে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়েছেন এবং তারা সব ধরনের যে একাডেমিক কার্যক্রম তারাও সেটা থেকে কিন্তু বন্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ হচ্ছে বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লাস পরীক্ষা কোনো কিছু চলছে না এবং কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কার্যক্রম সেগুলো বন্ধ রেখেছেন, ফলে বলা যায় যে বিশ্ববিদ্যালয় একদম কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় আসলে কোনো ধরনের কার্যক্রমই চলছে না এবং একটা অচল অবস্থা বিরাজ করছে। তো আমরা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এখানে আন্দোলনের সাথে যুক্ত আছে এবং তারা আন্দোলন পরিচালনা করছে, তো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে একটু ছোট্ট করে বলবেন যে আসলে আপনাদের আন্দোলনের এ পর্যন্ত আসলে কি অবস্থা দাঁড়িয়েছে আসলে? হ্যাঁ, এ পর্যন্ত আমরা 3 মাস থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি এবং গত 25 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান সর্বাত্মক কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছি। এর যদি অগ্রগতি বলেন তো অগ্রগতি আমরা চূড়ান্ত যে দাবি আমাদের সেটা আমরা এখনও আদায় করতে পারি নাই, সেটা এক ধরনের সব এটা। আর আরেকটা হচ্ছে এ পর্যন্ত আমরা গোটা মনে করি দেশবাসীকে আমাদের সাথে নিয়ে আসতে পেরেছি, শিক্ষক সমাজকে আমাদের সাথে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের সফলতা এ পর্যন্ত। এবং এই সফলতায় আমাদের চূড়ান্ত পর্যায়ে দাবি আদায়ে সেই সফলতা আমাদের নিয়ে যাবে এবং আমরা আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যে প্রাণের দুটো দাবি, সে প্রত্যয় স্কিম থেকে আমাদের মুক্ত করা এবং আমাদের যে উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল সেটা প্রবর্তনের মাধ্যমেই একমাত্র আমরা আমাদের ক্লাসরুমে আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা কথা শুনছিলাম, তো আসলে এই যে দাবি এবং শিক্ষকদের আন্দোলন, তারা কিন্তু বলছেন যে আসলে আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে আর তারা ঘরে ফিরে যাবেন না। তাদের যে কর্মসূচি এবং আন্দোলন সেই আন্দোলনটা চলছে এবং আগামীতে। জি, বুঝতে পেরেছি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের চলমান এখন কি কর্মসূচি আছে সেটা সম্পর্কে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বাড়ছে। গেল অর্থ বছরের মতো চলতি 2024-25 অর্থ বছরেও সরকার বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নেবে, যা ঘাটতির প্রায় 54% এবং মোট বাজেটের 17%। বিশ্লেষকরা বলছেন সরকার বেশি ব্যাংক ঋণ নিলে বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি বেড়ে যাবে, যা সার্বিক অর্থনীতির উপর চাপ বাড়াবে। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। বরাবরের মতো রাজস্ব প্রাপ্তির উচ্চ লক্ষ্যমাত্রা ও ব্যয় সংকোচন নীতি থাকার পরও চলতি অর্থবছরের বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। ফলে ঘাটতি মেটাতে ব্যাংক ঋণেই ভরসা সরকারের। চলতি অর্থবছর ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সে হিসেবে আগের অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা বেড়েছে 3.85%। বিশ্লেষকরা বলছেন, সরকার ব্যাংক থেকে ঋণ বেশি নিলে বেসরকারি খাতে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়, আর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতি বাড়ে। ঋণের টাকার যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার না হলে এবং বেসরকারি খাতে প্রণোদনা না পেলে কর্মসংস্থান কমবে ও মূল্যস্ফীতি বাড়বে। অর্থনীতির এই বিশ্লেষকের মতে, ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বেসরকারি খাতে বিনিয়োগের জন্য হুমকি স্বরূপ। সরকার নিজে ব্যাংক থেকে বেশি নেওয়ার কারণে পরোক্ষভাবে আমি মনে করি সেটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের যে বিনিয়োগ, সেই প্রাইভেট বিনিয়োগের ক্ষেত্রে একটা হুমকি, এবং বাংলাদেশ যে প্রবৃদ্ধির কথা বলে যাচ্ছে, প্রাইভেট বিনিয়োগকে ধরে না রাখা যায়, তাহলে বাংলাদেশের যে গ্রোথ যেটা প্রজেক্টেড করা হয় অর্থাৎ ধরা হয়, সেটা অর্জন করা একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। তবে খেলাপি ঋণ বিবেচনায় বেসরকারি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারকে ঋণ দেয়া ব্যাংকগুলোর জন্য নিরাপদ বলে মনে করেন ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয়, সেটি ব্যাংকগুলোর জন্য কিন্তু সেফ। সরকার ঋণ নিচ্ছে, সরকারের তো খেলাপি হবে না, সরকার ফেরত দেবে। সেটা আপনি যেটা বলছেন তার একাংশ হচ্ছে যে ব্যাংকগুলো এখানে বরং সেফলি এখানে ঋণ দিতে পারে সরকারকে। একজন বেসরকারি উদ্যোক্তাকে ঋণ দেওয়া হচ্ছে, সরকারকে কম সুদে ঋণ দেওয়া কিন্তু ব্যাংকগুলোর জন্য তাদের জন্য বেটার অপশন, এটা বলবো। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙ্গামাটিতে মিশ্র ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা সুশান্ত তঞ্চঙ্ঘা। জেলার মগবান ইউনিয়নের সোনারাম কারবারি পাড়ায় সবুজ পাহাড়ের বুকে 10 একর জায়গা জুড়ে কয়েক বছরের চেষ্টায় গড়ে তুলেছেন মিশ্র ফলজ বাগান। বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, আম, কাঁঠাল, মাল্টা, লেবু সহ 20 প্রজাতির সুস্বাদু মৌসুমী ফল। নিউজ আওয়ার শেষ করতে চাই, তবে যাবার আগে শিরোনামগুলো দেখে নিব এক নজরে আরো একবার। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে শিক্ষকরা, কোটা বিরোধীদের মহাসড়ক অবরোধ। নতুন পাঠ্যক্রম নিয়ে ধোঁয়াশায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ভেলা ও নৌকায় শত শত মানুষ। ফ্রান্সের জাতীয় নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে, চ্যালেঞ্জের মুখে ম্যাক্রন। টাইব্রেকার ভাগ্যে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, সেমিফাইনালে উরুগুয়ে। সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় কমবে বেসরকারি খাতের বিনিয়োগ। খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। এবং গুজরাটের সুরাতে 6 তলা বাড়ি ধসে নিহত অন্তত 7। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।